মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিমার আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যা নিষেধাজ্ঞা শুনে দুজনে শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎ ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিম আদিকে তাদের স্কুল আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। ইটস ওকে চাচ্চু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে অফিসে যাস। ঠিক আছে চাচ্চু। বলেই আবির বেসিংয়ে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে তানভীর আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম ও আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান ও দুজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবানের গল্প করে ব্যস্ত। বেলা যখন 11টার কাটায় বাড়িতে মেহমান এসেছে শুনেই মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তা দেখে হালিমা খান চিৎকার করে বলে উঠল, মেঘ, আসতে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসে দেখল সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকে সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথা শুনিসই না। এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মাহমুদা খান ভাতিজিকে কাছে টেনে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমার ভাইজিকে একটুকু বকবে না, তাহলে কিন্তু ভাইয়াকে বলে তোমার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মাহমুদা খান মেঘকে খুব করে বোঝালো। এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হয়। মেঘও সব বুঝেছে এমন ভাব করে বলল। ঠিক আছে ঠিক আছে। বলেই মাহমুদা খানের কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বোনা পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলে আড্ডার আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও তো দেখতে পাচ্ছি না। শীতে দু কদম উঠতেই হঠাৎ হালিমা খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিয়া খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সাবিকে শান্তভাবে এক নজর দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান মালিয়া খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। মালিয়া খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত। আর মেঘ, বন্যা, মিমকে আমি আজকে আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান মাহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মালিয়া খান বলল, দেখো বোন, তোমার ভাইজানের এখন বাড়িতে নেই, আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যা, মিমের, আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতেই একা ছাড়বে না। বলে মালিয়া খান থামল। মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নিব, প্রয়োজনে আবির সেখান থেকে কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবান ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখল আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। তোমায় কতবার বলবো ফোন ধরে আগে সালাম দিবে? সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বসে আছি সবাই একসাথে। এই সময় সবাই একসাথে? ফুপ্পি আর আরিফ এসছে। পপি এসেছে? তুই আমাকে আগে কিছু জানালো না তো যে আজকে আসবে আমাদের বাড়িতে? কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল,
চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপ্পি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত করতে এসেছে। ফুপ্পি চায় আমি, বন্যা আর মিম আজকেই তার সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আম্মু কি বলেছে? মেঘ বলল। বড় আম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। ও আচ্ছা, ফুপিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও ও আসবে না, আর আমি যেহেতু একেবারে ফিরবো তাই দুপুরে আর বের হতে পারছি না। ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল। শোনো, হুম শরীর ঠিক আছে এখন? হুম আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হুম। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বসে বলল। ফুপ্পি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মাহমুদা খান স্মিত হাসল। বললো ঠিক আছে, বাদরটাকে বলিস যেন একটু তাড়াতাড়ি আসে। এই পর্যায়ে বন্যা, মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খানও হেসে দিল। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখে মেঘের আবির বলা কথাটা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল। আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আঙ্কেল অসুস্থ, তোমার ভাই একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল। ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যে মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানায় রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতিমধ্যে বাড়ির মেয়েটা তাদের সবার সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিয়া খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল। শোনো, যে যা খাবে বলে দিয়েছি, সে অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে এসে করব। দুপুর 2টা বাজে। মিম কলেজে গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি নাও আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে, আমি আর একটু অপেক্ষা করি। হঠাৎই একটা ইটের কণা এসে মিমের পিছনের কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু একি আবারও আরেকটা কণা এসে গায়ে লাগলো। এবার মিম একটা রাগি রাগি লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে এসে বিস্ময়ে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। আপনি? আর মুচকি হাসলো, বলল। আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল। ভয়ের কি আছে? আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসলো, বলল। কেন, আমাকে দেখে খুশি হওনি? না মানে তেমন কিছু না। তাহলে কেমন কিছু? মিম বিরক্তি ভরা কণ্ঠে বলল। কোনো কিছুই না, আপনি আপনার কাছে যান, আমি এখানে বাড়িতে যাব। ও তাই বুঝি? তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা টেনে বলল। ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবারও দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীরের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পেছন থেকে বলে উঠল। কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল। আরিফ এবার। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাওয়ান সেখানে যান। আবির এবার রাশভারী কণ্ঠে বলে উঠল। কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলটা? আজ তো একটা চাইগো আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছো। আমার উপর একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল। ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখলো আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল। আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব। তোমাকে বাড়ি নিতে। আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? তোমার আবির ভাইয়া। আমি আপনার সাথে যাব না। তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওপাশ থেকে আরিফকে জিজ্ঞাসা করছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল।
ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। বাবা, এটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল। শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগী একটা লোক নিয়ে আবির হাত থেকে ছোমের ফোনটা নিয়ে নিল। হ্যালো আম্মু। কিরে, তোর সমস্যা কি? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল। না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল। চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। রাগি রাগি দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে গিয়ে বসল। মিম চুপচাপ গিয়ে আবিরের বাইকের পিছনে বসল। আরিফ বাইকের লুকিং মিররে দেখলো মিম পিছনে ধরে কোনো রকমে বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তেরা বলল। প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটি শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়াই মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আরিফ লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকি হাসল। একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাগিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তায় মিম আর কিছুই বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টার কাটায় 5 মিনিট হলো ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। মেঘ রুমে ঢুকে দেখলো আবির মাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে। তাকিয়ে আছে এক অদ্ভুত মোহ মায়াময় দৃষ্টিতে। আবিরের গালে হালকা ভেজা ভেজা ছোট চাপদারিগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনে ভেজা চুল থেকে টুপটা বৃষ্টিধার মতো জল গড়াচ্ছে। অদ্ভুত এক মায়া এই শ্যামকালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক ফেল করে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফিরলে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুঁজে দেন প্লিজ, খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাজ ঝাঁকিয়ে বলল। মেঘ, কি হলো তোমার? মেঘ একটু থতমত খেয়ে বলল, কই কিছু না তো। আবির মেঘকে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? শরীর ঠিক আছে? হুম। তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল। চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলে মেঘ লজ্জায় মাথা নুইয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল। তা কি দেখলে? মেঘ নেশা তোর দৃষ্টিতে বলল। আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি আর মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসলো। মেঘের দুকালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার সুরে বলল, যাক, জীবনে আর যাই করি না কেন বউকে তো পাগল করতে পেরেছি। ধন্য, এই জীবন ধন্য। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘের যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রিয়সী মাঝে মাঝেই এমন পাগলামি করে, তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। ফুপ্পিদের বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি, সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ আর বোনা মাহমুদা খানের দুপাশে বসে আছে। মিম এসে বলল, দেখে দেখে একটু সাইড দাও, আমিও ফুপুর কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দেব, আমার মায়ের আদর খাবে। কিন্তু মিম মনে হয় তা শুনতে পায়নি। আর শুনতে পাবেই বা কী করে? এত মানুষের ভিড়ে আরিফ তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়।
মেঘের নজর সিঁড়ির দিকে পড়তে লক্ষ্য করলো আবির নামছে। ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস এঁটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মন আজও পুরনো দিনের মতো একটা গান গেয়ে উঠল। দৃষ্টিতে যেন সে রাজপতিন, খুন হয়ে যায় আমি চিরদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটায় কেন এত সুখ, এই যুবক। মাহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? কই কিছু না। তুই আমার থেকে কথা লুকোচ্ছিস কেন? তোকে আমি ছোটবেলা থেকে চিনি। সত্যি করে বল তো, তুই কি আমার ভাসুরকে দেখে আবারও ক্রাশ ট্রাশ খাইছিস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবো না তো তোকে দেখলে ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিয়া খান বলে উঠল, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? জি আম্মু, রাকিব রাসেলদের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা, মিম সবাইকে আমি আজকেই নিয়ে যেতে চাই। সাথে তুইও চল, কয়েকটা দিন ওই বাড়ি থেকে অফিস করিস। আবির কয়েক মিনিট চুপ থেকে বলল, পপি, তুমি বন্যার মিমকে নিয়ে যাও। মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব। জানোই তোর শরীর ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেকআপুকে ছাড়া কোথাও যাব না। আমারও বৃহস্পতির বাড়ি যাব। এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মা, আমরা মেঘের সাথে একেবারে যাই। মালিয়া খান উঠে গিয়ে আবিরে কান টেনে ধরল, বলল, বাড়ির খুব বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস। উফ, আমি আসার সময় আব্বু চাচুর সাথে কথা বলে এসেছি। আবির মাহমুদা খানকে বলল, ফুপি, মেঘ আমাকে আগেই জানিয়েছিল যে তুমি ওদের নিতে এসেছো এবং বাকি সবাইকে শুক্রবার যেতে বলেছ। আমি তাই আসার সময় আব্বু চাচুর সাথে এই ব্যাপারে কথা বলে এসেছি। তারাও আমার সাথে একমত। তারাও চায় ওরা বৃহস্পতিবার যাক আর বাকিরা শুক্রবার পৌঁছে যাবে ইনশাল্লাহ। মাহমুদা খান কিছুটা মন খারাপ করে বলল, ঠিক আছে, তাই হবে। আবির উঠে গিয়ে মাহমুদা খানের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাহমুদা খানের হাতটাকে নিজের হাতে নিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ পপি, মন খারাপ করো না। বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি সকাল সকাল পৌঁছে যাব। ইদানিং অফিসের কাজে আমি প্রচুর ব্যস্ত থাকি। এই সময় মেঘকে নিয়ে আমি আর বাড়তি কোনো টেনশন করতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মাহমুদা খান মুখে হাসি এনে বলেন, ঠিক আছে বাবা, তুই কিন্তু বৃহস্পতিবারে ওদেরকে নিয়ে সকাল সকালই চলে যাবি। আমাকে যেন বারবার কল দিতে না হয়। আবির হাসলো। পেছন থেকে আরিফ মাহমুদা খানের কাঁধে এক হাত রেখে বলল, আম্মু, তুমি একটু টেনশন করো না। ভাইয়া যদি যেতে লেট করে আমি নিজে এসে ওদেরকে নিয়ে যাব। এ পর্যায়ে সকলে একটু হাসলেন। আবির ও মাহমুদা খান উঠে দাঁড়ালো। মাহমুদা খান সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হবে। আবিরও যাচ্ছে তাদের পৌঁছে দিতে। অবশ্য মাহমুদা খান অনেকবার আবিরকে মানা করেছে, কিন্তু আবির শুনতে নারাজ। এরপর এক একে সবার থেকে বিদায় নিয়ে মিমের কাছে গেল। একটু কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, জান, আর মাত্র কয়েকটা দিন। আমার বাড়িতে গেলে তোমাকে না রাখতে পারলেও তোমার মনটাকে ঠিকই রেখে দেব। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়েছিল। আরিফের এসব ফাজলামি কথা শুনে রাগি রাগি লুক নিয়ে আরিফের দিকে তাকায়। আরিফ মিমের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, লাভ ইউ। মিম আরিফের কর্মকাণ্ড দেখে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। এক নজর আশেপাশে সবার দিকে তাকিয়ে আরিফের যাওয়ার পানে দেখল। নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না। মনে মনে বলে উঠল মিম। আবির মাহমুদা খানকে বাড়িতে পৌঁছে দিয়ে জান্নাতের সাথে কয়েকটা কথা বলেই বের হয়ে আসলো। রাকিব, লিমন, রাসেল, মোবারক তার জন্য অপেক্ষা করছে। প্রায় সন্ধ্যা 6টা বাজে। বোনের মনটা কিছুটা ছটফট করছে। বিয়ের পর গত এক সপ্তাহে তানভীর তার কাছাকাছি ছিল সব সময়। আজ থেকে দৈনন্দিন জীবনে ফিরে গেছে তানভীর। তানভীর একটা সরকারি চাকরি করে। প্রতিদিন 5টায় তার অফিস ছুটি হয়ে যায়।
এখন সন্ধ্যা 6টার কাটায়। বন্যা যখন এসব ভাবনায় মগ্ন তখনই একটা শক্ত পুরুষালী হাত তার কোমর পেঁচিয়ে ধরল। মুহূর্তে বন্যার শরীরটা ভয় ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চাইতেই তার গালে ভেজা ভেজা চুলের স্পর্শ ঠেকল। শরীর থেকে ছুটে আসছে অন্যরকম এক ঘ্রাণ, যে ঘ্রাণ বন্যার অতি পরিচিত। এই ঘ্রাণ কোনো দামি পারফিউমের নয়, এই ঘ্রাণ তার প্রিয় পুরুষ তানভীর খানের। বন্যা বুঝতে পেরে আবেশে চোখ বন্ধ করে নিল। তানভীর তার ভেজা গালগুলো বন্যার গালের সাথে ঠেকিয়ে বলে উঠল, মিস ইউ বউ। বন্যা একটু লাজুক হেসে বলল। মিস ইউ টু। বন্যা এবার তানভীরের দিকে গড়ে গলা জড়িয়ে ধরল, বলল, কখন এসেছেন? আমি দেখিনি তো। তানভীর মুচকি হেসে বলল, তুমি রান্নাঘরে ছিলে? ওহ, এবার ছাড়ুন, চা বা কফি আনবো। না, আমি বের হব একটু। আবির ভাইয়া অপেক্ষা করছে। ও ঠিক আছে। বন্যা শোনো, বনু কই? রুমে আছে হয়তো। বনুর একটু খেয়াল রেখো, মেয়েটা একটু বেশিই চঞ্চল। জানি ভাইয়া একাই এনাফ বনুর জন্য, কিন্তু ভাইয়ার অনুপস্থিতিতে ও সারাক্ষণ তোমার সাথেই থাকে। বন্যা তানভীরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল। আপনি নিশ্চিত থাকেন। তানভীর হেসে বন্যার কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, আমি আসছি। বন্যা বিদায় জানালো। এবার বন্যা মেঘের রুমে গেল। বন্যা হেসে বলল, ননদিনে আসবো? তোকে কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশনের প্রয়োজন নেই? যদি আবির ভাইয়ের রুমে থাকতো। তো কি হয়েছে? বাদ দিয়ে সব। মেঘ মিটিমিটি হেসে বলল, বেবি, হানিমুন কেমন গেল? বন্যা অন্যদিকে ফিরে মুচকি মুচকি হাসছে। কি রে বন্যা, এদিকে ফির। বন্যা অন্যদিকে তাকিয়ে আছে। মেঘ আবারও ডাকলো। এবার বন্যা ফিরে বলল, ভালো। আমি তাড়াতাড়ি ফুপি হব তো? বন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। মেঘ হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বৃহস্পতিবার নিয়ে তোর কোনো প্ল্যান আছে? আছে তো। বন্যা আর মেঘ টুকটাক গল্পগুজব করে আবারও নিচে ড্রয়িং রুমে চলে গেল। এদিকে আবির একটা চায়ের দোকানের সামনে বসে মোবারক, রাসেল, লিমন, রাকিব, তানভীর সবার সাথে আড্ডায় মগ্ন। মোবারক তানভীরকে বলে উঠল, কিরে তানভীর, হানিমুন কেমন কাটলো? তানভীর একটু হেসে বলল, হানিমুন যেমন কাটে। এভাবে বলছিস কেন? একটু ডিটেলসে বল। উফ, আর হানিমুন, বউ তো আমাকে দেখলেই পালাই পালাই করে। তানভীর মুখ থেকে এমন অসহায় বাক্য শুনে আবির সহ সকলেই হো হো করে হাসতে থাকলো। আবির হাসি থামিয়ে বলে উঠল, বিয়ের আগে তোকে সবসময় সাবধান করেছিলাম, বন্যার সামনে কখনো অতিরিক্ত রাগ দেখাস না। এই রাগের প্রতিক্রিয়া বন্যার মেয়েলি মনেও পড়বে, কিন্তু তুই কথা শুনিসনি। ওর সামনেই বারবার তামিম আর মিনহাজের উপর রাগ দেখিয়েছিস। এবার ঠেলা সামলা শালা। শালা না, আমি তোমার সুমন্দি, সম্মান দিয়ে কথা বলো। আবির চোখ দুটো ছোট ছোট করে তানভীরের দিকে তাকিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনাকে তো আগেই বলেছি পার্সোনালি দেখা করবেন, আপনাকে সম্মানের চূড়ায় পৌঁছে দিব। এ কথা শুনে সবাইও হেসে দিল। হঠাৎ আবির বলল, তোরা থাক, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমার বউ অপেক্ষা করছে। রাকিব অবাক কণ্ঠে বলল, বাড়িতে কি তোর একাই বউ আছে, আমাদের নেই? উফ, আবির, তুই বিয়ের আগেও এমন করতি, তখন না হয় বুঝতাম। মেঘকে হারানোর ভয়ে ওর আশেপাশে থাকার চেষ্টা করতি সবসময়। তাছাড়া মেঘ সকলের আড়ালে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করত, তাই তুই ওর অপেক্ষা আর বাড়াতে চাসনি। কিন্তু এখন কি? কিন্তু এখন আমার বউ সদর দরজার দিকে তাকিয়ে আমার জন্য অপেক্ষা করে, তাই আমাকে যেতে হবে। সময় ছুটে চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে আজ বৃহস্পতিবার। আবির আজকে অফিসে যায়নি। সকাল থেকে মাহমুদা খান বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আবির কখন মেঘেদের নিয়ে আসছে। আবিরও জানালো দুপুরের আগেই পৌঁছে যাবে। তানভীর অফিস ছুটি হওয়ার পর ডিরেক্ট ফুপ্পির বাসায় যাবে। কিছুক্ষণ আগেই মেঘ, বন্যা, মিম রেডি হয়ে নিচে নেমে এসেছে। আবির সকালে একটু বেরিয়েছিল, কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছে। হঠাৎ সবাই খেয়াল করলো আবির আর আদি একই রকম পাঞ্জাবি পরে গলায় সানগ্লাস ঝুলিয়ে নিচে নেমে আসছে। মেঘ, মিম, বন্যা তো অবাক। আবির কিভাবে জানলো মেঘেদের পূর্ব পরিকল্পনা? মেঘ, মিম আর বন্যা তো প্ল্যান করেছিল যে আজকে একই রকম ড্রেস পরে সবাইকে অবাক করে দিবে, তাই সকলের অগোচরে অনলাইন থেকে 3টা ড্রেস অর্ডার করেও এনেছে।
ওরা এখন একই ড্রেস পরেই অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে, কিন্তু এ কি, আবির ভাই তো নিজেই ওদের অবাক করে দিয়েছে। আবির নিচে নেমে এসে মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের হা হয়ে যাওয়া মুখটা আঙ্গুল দিয়ে বন্ধ করে দিল। সকালে মুখ টিপে হেসে দিল। ওরা রওনা হলো মাহমুদা খানের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। মাহমুদা খান তো ওদের দেখে মহা খুশি। আরিফ মিমের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে মিমের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম ম্যাডাম। মিম জানে কথাটা আবিরকে উদ্দেশ্য করেই বলেছে। মিম মুখ বাঁকিয়ে মাহমুদা খানের কাছে চলে গেল। আরিফের ঠোঁটের কোণে দেখা গেল বাঁকা হাসির রেখা। জান্নাত এসে এক একে মিম বন্যা মেয়েকে জড়িয়ে ধরল। ইতিমধ্যে আইরিনও রুম থেকে বেরিয়ে দৌড়ে এসেছে। আজ বৃহস্পতিবার হওয়ায় আসিফ বাড়িতে নেই। মাহমুদা খান ওদের সবাইকে ভিতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করে নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণে আবির মেঘের উপর রাগ দেখায় না, নিজেকে সর্বদা শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চাই তার অষ্টাদশী হাসি খুশি মুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পায় না। মেঘের মুডের অবস্থা এই ভালো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগে কথা, মেঘকে দুপুরে খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলেই এখন মেঘের মন খারাপ, অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছে না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যার মিম এক রুমে আছে। দুজনের গল্পের মাঝে হঠাৎ ঝঙ্কা তুলে বন্যার ফোনটি বেজে উঠল। বন্যা ফোনটি হাতে নিতেই দেখল তানভীর কল দিয়েছে, তাই ফোন নিয়ে বেলকুনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটমিটিয়ে হাসছে। আসসালামু আলাইকুম। তানভীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। ও, খেয়েছো? একটু আগেই। আপনি খেয়েছেন? ওদের কথোপকথনের মাঝে মিম বলে উঠল, বৌমনি তুমি কথা বলো, আমি একটু ছাদে থেকে ঘুরে আসছি। বন্যা ইশারাই জানালো ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানদের বাগানে নানা ধরনের ফুল দেখে মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনেহনা, জবাসহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। মিম একটা গোলাপ ছিঁড়তে যাবে, ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছিঁড়ছো কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারোর কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আছে। আরে মিমের ভয়ত মুখের পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এতটুকু বলেই আরিফ খেয়াল করলো মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখল আরিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভর্ত চোখে জিজ্ঞেস করলো, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলে দাঁত খিচিয়ে বলে উঠল, ভয় পাবো কেন? আর আপনি কোথা থেকে একটু পরপর উদাহরণ বলুন তো? তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আমি পাগল না, তুমি পাগলি। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভিতরেই আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত যাই। তুমি কবে তোমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে বলল, এই আপনাকে কে বলেছে যে আমি আপনার মনের কথা শুনি না? শোনো বুঝি। বলতে বলতে আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিম আরিফের সাথে তর্ক করতে করতে পিছনে পিছাচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনে ছাদের কানিসে দুহাত রেখে বলল, মিম আর না। মিম একটু পেছনে ঘুরে দেখলো ও আস্তে আস্তে ছাদের একেবারে কিনারে চলে এসেছে। বুঝতে পেরে একটা ভয় তো ঢুকিল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনে ঘুরিয়ে বলল, যান। একবার আমার হয়ে যাও, সারা জীবন যত্ন সহকারে রেখে দেব। যত খারাপ পরিস্থিতি আসুক, কখনোই তোমার হাত ছাড়বো না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার দুবাহু ভেতরে
মিমকে রেখে ছাদের কানে সে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শ লাগছে না, তবু মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে, শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল,